গল্পের শুরুতেই বেশ কয়েকটি উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে দেখা যায়। উল্কাপিণ্ডটি সরাসরি একটি গাড়ির সামনের কাঁচে গিয়ে লাগে, তবে সৌভাগ্যবশত সেটা খুবই ছোট ছিল। বর্তমান সময়ে উল্কাপাত একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই 5 টনের কাছাকাছি উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়ছে, কিন্তু সৌভাগ্যের বিষয় হলো বেশিরভাগই বড় আকারের উল্কাপিণ্ডগুলি পৃথিবীর কাছ দিয়েই বেরিয়ে যাচ্ছে। কিন্তু এর পরেও বিজ্ঞানীরা ভবিষ্যতের কোনো ভয়াবহ বিপদের দুশ্চিন্তায় আছেন। সেই গাড়িতে আমরা লেরা নামে একটি মেয়ে এবং তার ছোট্ট পরিবারকে দেখতে পাই। তার মা সৈতলানা, ছোট্ট ভাই এগর এবং তার সৎ বাবা বরিস। ছোটবেলাতেই কোনো এক কারণে লেরার মায়ের সাথে তার বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আজ পুরো পরিবার লেরাকে তার স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়েছে, কারণ আজ লেরা স্কুলে দৌড় প্রতিযোগিতা আছে। সেই সময় গাড়ির রেডিওতে পরের দিনের উল্কাপাতের খবর প্রচার করা হচ্ছিল, যেগুলি একেবারে পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যাবে এবং প্রত্যেকেই পৃথিবী থেকে এই উল্কাপাত দেখতে পাবে। তবে এর থেকে পৃথিবীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। লেরার ভাই ইগর খুবই খুশি যে পরের দিন সে উল্কাপাত দেখতে পাবে, আর এটা ইগরের কাছে খুব ভালো একটা উপহার, কারণ আজই তার জন্মদিন। তবে লেরা তাদের কথায় খুব একটা গুরুত্ব দেয় না এবং উদাস হয়ে বসে থাকে। তার মায়ের দ্বিতীয় বিয়ের পর সে কোনোভাবেই তার সৎ বাবা ও ভাইকে মেনে নিতে পারে না। তার বাবা তাকে স্কুলে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেলে তার বয়ফ্রেন্ড মিসা তাকে উৎসাহিত করার জন্য স্টেডিয়ামে আসে। কিন্তু সেই সময় লক্ষ্য করা যায় মাঠের সিসিটিভির মাধ্যমে কেউ লেরার উপর নজর রাখছে। তবে কে এবং কেন সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তো যাই হোক, প্রথম দিকে লেরা কিছুটা পিছিয়ে গেলেও ধীরে ধীরে সে সকলকে পিছনে ফেলে ফিনিশিং লাইনের দিকে এগিয়ে যায়। তবে ঠিক সেই মুহূর্তে মিসা তার জেতার আনন্দে ফিনিশিং লাইনের কাছে ফ্লেয়ার জ্বালাতেই কেমন যেন আগুনের ভয়ে লেরা সেখানে দাঁড়িয়ে পড়ে। তার চোখে মুখে ভয় স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু সে কেন আগুনকে ভয় পাচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন। একটু ধৈর্য ধরুন, সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। পরের দৃশ্যতেই আমরা পুরো পরিবারকে ইগরের জন্মদিন পালন করতে দেখি এবং সেখানেই আমরা জানতে পারি তাদের পরিবারে আরও এক নতুন সদস্য আসতে চলেছে, কারণ তার মা সৈতলানা গর্ভবতী। সেই আনন্দেই তারা খুবই খুশি ছিল। কিন্তু আবারও কেক কাটার মুহূর্তে কেকের উপর জ্বলা মোমবাতির আগুন দেখে লেরা ভয়ে সেখান থেকে চলে যায়। তার মা তাকে এই আচরণের কারণ জিজ্ঞাসা করতেই তার কাছে লেরার পূর্বপিতা মানে তার বায়োলজিক্যাল ফাদার এরাপভের ফোন কল আসে। সে সৈতলানাকে জানায় অতীতের সেই ভয়াবহ ঘটনা লেরা এখনও ভুলতে পারেনি। এই কারণেই আজ স্টেডিয়ামে আগুন দেখে সে আবারও ভয় পেয়েছে। হয়তো সে মানসিক দিক থেকে খুবই দুর্বল। এই কথাটা শুনে লেরা খুবই দুঃখ পায়। সে মনে করে তার বাবা মার কাছে সে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। লেরা সেখান থেকে চলে যায়। আসলে তার বাবা এরাপভ একজন অ্যাস্ট্রোনট। প্রায় 6 বছর হয়ে গেছে তিনি মহাকাশেই আছেন এবং তিনি মহাকাশ থেকে সিসিটিভিগুলি হ্যাক করে এতক্ষণ লেরার উপর নজর রাখছিলেন, আর এটা তিনি প্রায়ই করে থাকেন। এরাপভ জানেন যে মহাকাশ টেকনোলজিকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা খুবই গুরুতর অপরাধ। তা সত্ত্বেও এরাপভ পৃথিবীতে তার মেয়েকে দেখার জন্য এই টেকনোলজির ব্যবহার লুকিয়ে লুকিয়ে অনেকদিন ধরেই করে আসছে। যাই হোক, মহাকাশে তার কাজ হলো মিরা নামের রাশিয়ার স্পেস স্টেশন থেকে উল্কাপিণ্ডের নানান গতিবিধির উপর নজর রাখা। আর এই মিরা শুধুমাত্র কোনো স্পেস স্টেশনের নাম নয়, এটি একটি ইন্টেলিজেন্ট এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যে কিনা মহাকাশচারীদের উল্কাপিণ্ডের উপর নজর রাখা ছাড়াও আরও নানান কাজে সাহায্য করে থাকে। কিছুক্ষণ পর এরাপভ নিয়মিত স্পেস স্টেশনের টেস্টিং করে তার কমান্ডার অ্যান্টনোপভের সাথে দেখা করেন। তবে অ্যান্টনোপভ সরাসরি তাকে বলে, আমি জানি তুমি স্পেস টেকনোলজিকে ব্যবহার করে তোমার মেয়ের উপর নজর রাখছো, তবে এটা কত বড় অপরাধ এবং এর কারণে কি কঠিন সাজা তোমার হতে পারে সেটা তুমি ভালোভাবেই জানো। এরাপভ তার কাছে ক্ষমা চায়। তো যাই হোক, কিছুক্ষণ পর এমসিসি মানে মস্কো মিশন কন্ট্রোল সেন্টার থেকে উচ্চপদস্থ অফিসার ফমিন তাদেরকে ভিডিও কল করে বর্তমান পরিস্থিতির খবর জানতে চায়। তবে অ্যাস্ট্রোনট রিয়াবিনভ জানায় তারা আগের দিন উল্কাপাতের সঠিকভাবে গণনা করতে পারেনি, যার কারণ হলো স্পেস স্টেশনের সেন্সারের ত্রুটি। কাল ঠিক 8:19 প্রচুর সংখ্যক উল্কাপিণ্ড প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা আছে, আর এর জন্য আমাদের আগে থেকেই তৈরি থাকতে হবে। বিষয়টি প্রত্যেক বিজ্ঞানী ও মহাকাশচারীদের ভাবনা চিন্তায় ফেলে দেয়। তবে অ্যাস্ট্রোনট রিয়াবিনভ শুধুমাত্র সম্ভাবনা আছে বলেছেন, কারণ যতক্ষণ না উল্কাপিণ্ডগুলি পৃথিবীর কাছাকাছি না চলে আসে
ততক্ষণ সঠিকভাবে কিছু বলাটা তাদের কাছে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পৃথিবীতে লেরাকে এক স্থানে উদাস হয়ে বসে থাকতে দেখা যায়। তাকে এইভাবে বসে থাকতে দেখে তার বয়ফ্রেন্ড মিশা সেখানে আসে এবং তার রোবোটিক হাতের সাহায্যে নানান মজার অঙ্গভঙ্গির মাধ্যমে লেরার মুখে শেষমেশ হাসি ফুটিয়ে তোলে। আসলে ছোটবেলায় বাজি নিয়ে খেলা করতে গিয়ে মিশা তার ডান হাতটি হারিয়েছে। তো যাই হোক, এরপর মিশা তাকে শহরের এক কনস্ট্রাকশন বিল্ডিংয়ে নিয়ে যায়, যেখান থেকে আকাশ ভর্তি সুন্দর তারামণ্ডল এবং শহরের এক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছিল। লেরা আকাশের এক ঝলমলে তারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই সময় তার বাবার কথা তার মনে পড়ে যায়। প্রায় 6 বছর হয়ে গেল তার বাবা তাকে ছেড়ে মহাকাশে চলে গেছেন। রাতে বাড়ি ফিরে এসে তার ভাই ইগরকে সে খুবই মনমরা হয়ে বসে থাকতে দেখে, কারণ তার সৎ বাবা বরিসের অফিসের কাজের চাপের কারণে কাল তাকে উল্কাপাত দেখাতে সে নিয়ে যেতে পারবে না। যতই সে তার সৎ ভাই হোক না কেন, ইগরকে দুঃখিত দেখে লেরার খুবই খারাপ লাগে। সে তার বাবা আরাপভের দেওয়া একটি দূরবীন ইগরকে দিয়ে পরের দিন সেই বিল্ডিংয়ে যেতে বলে, যেখানে সে এবং মিশা আজ গেছিল, কারণ সেখান থেকে ইগর খুব ভালোভাবেই উল্কাপাত দেখতে পাবে। রাতে ঘুমানোর আগে পোশাক পরিবর্তনের সময় আমরা লেরার গায়ে আগুনে পোড়ার কিছু দাগ লক্ষ্য করি, আর মূলত এই কারণেই সে সবসময় তার শরীর ঢেকে রাখে। লেরা বিছানায় বসে সেই সময় ছোটবেলায় তার বাবার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত তার মনে পড়ে যায়। তখন লেরার বয়স মাত্র 9 বছর। লেরা তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, যেখানে আকাশ রয়েছে তুমি সেখানে চলে যাবে? তবে তুমি বেশি দূরে চলে যেও না বাবা, তাহলে আমি আর দূরবীন দিয়ে তোমাকে দেখতে পাবো না। অন্যদিকে মহাকাশে আরাপভ তার মেয়ের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলির ভিডিও ক্লিপ দেখছিল। তার মেয়ের কথা তার খুবই মনে পড়ছিল। ভিডিও ক্লিপগুলি দেখতে দেখতে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। প্রায় 6 বছর আরাপভ তার পরিবারকে ছেড়ে এই মহাকাশে আছে। তার স্ত্রীর সাথে অনেক আগেই কিছু ভুল বোঝাবুঝির কারণে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। জীবনে সে এমন একটা ভুল করেছে যার কারণে এখনও সে নিজেকে দোষী মনে করে। পরদিন সকালে শহরের সকল জায়গায় রেডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, আর মাত্র 45 মিনিটের মধ্যে উল্কাপাত শুরু হতে চলেছে। এই সুন্দর দৃশ্যকে উপভোগ করার জন্য সকলেই তৈরি থাকুন, কারণ প্রায় প্রতি 50 বছর পর পর এই আকারের উল্কাপিণ্ড পৃথিবীর কাছ দিয়ে যায়। তবে এই উল্কাপিণ্ড থেকে পৃথিবীর কোনো ক্ষতি হবে না সে সম্পর্কেও রেডিওতে জানানো হয়। শহরের মানুষজন উল্কাপাত দেখার জন্য শহরের নানান উঁচু স্থানে যেতে শুরু করে। ওদিকে বরিস ও সুইতলানা ইগরকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ইগর তো তার সাথে সেই দূরবীনটি নিয়ে এসেছে, কারণ সে তো উল্কাপাত দেখতে চায়। ইতিমধ্যে মহাকাশের স্পেস স্টেশনের রাডারে মহাকাশচারীরা ঠিক যেটাই ভেবেছিল সেটাই তারা দেখতে পায়। একগুচ্ছ উল্কাপিণ্ড সরাসরি পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তার মধ্যে কিছু সংখ্যক পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে গেলেও বেশিরভাগই পৃথিবীর বায়ুমণ্ডলকে ভেদ করে নানান শহরে আছড়ে পড়বে, যেটা মোটেও কোনো ভালো সংবাদ ছিল না। এআই অ্যাসিস্ট্যান্ট মীরা তাদেরকে সুরক্ষার জন্য স্পেস স্টেশনের অবস্থান পরিবর্তনের উপদেশ দেয়, কারণ আর মাত্র 7 মিনিটের মধ্যে এই পথেই পৃথিবীর দিকে উল্কাপিণ্ডগুলি এগিয়ে যাবে। স্পেস স্টেশনটি অত্যাধিক ভারী হওয়ার কারণে অপ্রয়োজনীয় জিনিসগুলিকে বাদ দিয়ে শুধু স্পেস স্টেশনটির অবস্থান পরিবর্তনের কাজে তারা লেগে যায়। আরাপভ মীরাকে তৎক্ষণাৎ লেরার সাথে তাকে যুক্ত করতে বলে। লেরার মোবাইল ও ল্যাপটপে প্রচুর পরিমাণে আরাপভের মেসেজ ও ফোন কল ঢুকতে শুরু করে। লেরা ফোনটি রিসিভ করাতেই আরাপভ যত তাড়াতাড়ি হোক তাকে সেখান থেকে কোনো এক নিরাপদ স্থানে পালিয়ে যেতে বলে। জানালা দিয়ে তাকাতেই সে উল্কাপিণ্ডের বড় বড় টুকরো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে দেখে। অন্যদিকে সেই উল্কাপিণ্ডের ধাক্কায় স্পেস স্টেশনটিও ধ্বংস হয়ে যায়। একটি বিশাল আকারের উল্কাপিণ্ডের টুকরো সমুদ্রে এসে পড়তেই বিস্ফোরণের তরঙ্গ পুরো শহরে কম্পন সৃষ্টি করে। লেরা যেমন তেমনভাবে তার মোবাইল ফোনটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তবে বাইরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। মানুষ প্রাণ বাঁচিয়ে এদিক ওদিক পালাতে শুরু করেছে। বিল্ডিংয়ের ব্যালকনি থেকে দেখতেই সে দেখে শয়ে শয়ে উল্কাপিণ্ড তাদের শহরে এসে পড়ছে। লেরা তার বিল্ডিংয়ের আরও আতঙ্কিত বাসিন্দাদের সাথে সিঁড়ি দিয়ে নিচের দিকে দৌড়াতে শুরু করে। চারিদিকে এই ভয়াবহ পরিস্থিতি দেখে সে অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ তার বয়স মাত্র 15 বছর। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে একটি ব্যালকনি থেকে সরাসরি বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে আসে। উল্কাপিণ্ডের প্রভাবে প্রত্যেক বিল্ডিংয়ে ফাটল সৃষ্টি হতে শুরু করেছে। চারিদিকে উল্কাপাতের বৃষ্টি এবং বড় বড় বিল্ডিং তার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। তখন একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে গাড়ির ভিতর থেকে বার করার জন্য তার কাছে সাহায্য চায়, কিন্তু গেটটি সে খুলতে পারে না। সময় মতো তার বয়ফ্রেন্ড মিশা সেখানে এসে উপস্থিত হয় এবং ওই বাচ্চাটিকে উদ্ধার করতে তাদেরকে সাহায্য করে।
তবে এবার তাদের কোনো উপযুক্ত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। কিন্তু যাওয়ারই বা জায়গা কোথায়? তারা দেখে চারিদিকে মানুষজন নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত। সরকারের তরফ থেকে শহরে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, সকলকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাদের সামনের দিক থেকে উল্কাপিণ্ডের ধাক্কায় সৃষ্টি হওয়া এক ভয়াবহ ধুলোর ঝড় তাদের দিকে এগিয়ে আসতে দেখে। মিশা লেরাকে নিয়ে একটি বিল্ডিংয়ের আড়ালে আশ্রয় নেয়। তবে উল্কাপিণ্ডের কম্পনে সেই বিল্ডিংয়ে ফাটল সৃষ্টি হয়ে বিল্ডিংয়ের ব্যালকনি ভেঙে সরাসরি মিশার উপরে পড়ে। চারিদিকের এই বিশৃঙ্খলার পরিস্থিতিতে ভুলবশত এক বয়স্ক দম্পতি লেরাকে ধাক্কা দিয়ে দেয়। তবে মনের দিক থেকে সেই মানুষ দুটি খুবই ভালো ছিল। তারা লেরাকে একজন ব্যক্তির সাহায্যে তাদের সাথে নিয়ে কোনো এক সুরক্ষিত স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। চারিদিকে মানুষজন নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে, যার ফলে একের পর এক গাড়ির দুর্ঘটনা ঘটছে। কিছুটা দূর যেতেই একটি উল্কাপিণ্ডের জোরালো আওয়াজে লেরার জ্ঞান ফিরে আসে। পিছনের দিকে তাকাতেই পুরো ব্রিজটিকে সে ধ্বংস হয়ে যেতে দেখে। ওই বৃদ্ধ দম্পতি কিছুই বুঝতে পারছে না যে আসলেই তাদের সাথে কি হচ্ছে। মহিলাটি ভয়ে কান্না করতে শুরু করে। তখনই তাদের গাড়ির সামনে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে রাস্তাটি ব্লক হয়ে যায়। ওই বৃদ্ধ দম্পতি কোনো সুরক্ষিত জায়গায় পৌঁছানোর আগেই পাশের একটি বিশাল আকারের বিল্ডিং ভেঙে পড়ার কারণে ধুলোর ঝড় তাদের দিকেই ছুটে আসে। লেরা প্রাণ বাঁচিয়ে দৌড়ে চলে যায় একটি শপিং মলের ভিতরে। তবে কম্পন এতটাই বেশি ছিল যে সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। তখন ছোটবেলার সেই ভয়ঙ্কর মুহূর্তগুলি তার চোখের সামনে ভেসে ওঠে। মাত্র 9 বছর বয়সে সে তার বাবার সাথে শপিং মলে ঘুরতে গিয়ে খেলতে খেলতে ভুলবশত একটি লিফটের মধ্যে ঢুকে পড়ে এবং সেই সময়ই লিফটে ত্রুটি দেখা দেয়। শত চেষ্টা করার পরেও আরাপভ লিফটের গেটটি খুলতে পারে না। সে সেখানে উপস্থিত থাকার সত্ত্বেও তার ছোট্ট মেয়েকে কোনো রকম সাহায্য সে করতে পারে না। লিফটে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায় এবং সেই আগুন ছোট্ট লেরার হাত থেকে বাঁদিকের কিছুটা অংশ পুড়িয়ে দেয়। সাধারণত উদ্ধারকর্মীদের কথা অনুযায়ী লিফটের গেটটি জোরপূর্বক খোলার কারণেই তার মধ্যে শর্ট সার্কিটের সৃষ্টি হয়েছিল। তাদের মেয়ের সাথে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনার পর আরাপভ ও সৈতলানার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং এরপর থেকেই লেরা ও আরাপভের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে যায়। এই কারণেই আরাপভ নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারেনি এবং তাকে তাদের থেকে সবসময় দূরে রাখতেই পছন্দ করেছে। অন্যদিকে দেখা যায় পুরো স্পেস স্টেশনটি ধ্বংস হয়ে গেলেও আরাপভ এখনও জীবিত আছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিরা তাকে জানায় স্পেস স্টেশনটি উল্কাপিণ্ডের কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সকল ক্রু মেম্বাররাই মারা গেছে, শুধুমাত্র আপনিই জীবিত আছেন। পৃথিবীর নানান শহর ধ্বংসের সম্মুখীন এসে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া, চীন, জাপান, নিউজিল্যান্ড, এমনকি রাশিয়ার অনেক শহরই ক্ষতিগ্রস্ত হয়েছে। আরাপভ মিরার কাছ থেকে তার পরিবারের সঠিক লোকেশন সম্পর্কে জানতে চায়। তবে সে শুধুমাত্র সৈতলানার মোবাইল ফোনটিকে একটি হসপিটালের আশেপাশে ট্র্যাক করতে পারে। তবে লেরার কোনো রকম খবর সে পায় না। তখনই এমসিসি থেকে তার কাছে ফোন কল আসে এবং যত তাড়াতাড়ি হোক তাকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেওয়ার আদেশ দেওয়া হয়, কারণ মাত্র 3 ঘন্টা 14 মিনিট পর স্পেস স্টেশনটি অটোমেটিকলি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হয়ে যাবে, যার ফলে আরাপভের হাতে আর বেশি সময় ছিল না। তা সত্ত্বেও সে পৃথিবীতে ফিরে যাওয়ার বদলে মিরাকে লেরার লোকেশন সার্চ করতে বলে। তবে সার্চ সিস্টেমের ব্যবহার করার ফলে স্পেস স্টেশনের পাওয়ার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তা সত্ত্বেও আরাপভ সকল কিছু উপেক্ষা করে মিরাকে লেরার লোকেশন খোঁজার আদেশ দেয়। কিছুক্ষণ পর মিরা লেরার সাথে একটি টেডি বেয়ারের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হয়। আসলে এই টেডি বেয়ারটি ছিল একটি বেবি মনিটরিং ডিভাইস, যার চোখে ক্যামেরা এবং মধ্যে একটি মাইক্রোফোন লাগানো ছিল। মেয়েকে জীবিত দেখে আরাপভ অনেকটাই নিশ্চিন্ত হয়। লেরা তাকে সৈতলানা ও ইগোর সম্পর্কে জিজ্ঞাসা করলে আরাপভ জানায় সৈতলানা ও বরিস বর্তমানে একটি সুরক্ষিত স্থানে আছে, তবে ইগরের কোনো রকম খবর তার কাছে ছিল না। যেটা শুনে লেরা অনেকটাই দুশ্চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর একটি রেস্কিউ টিমের কুকুরের দ্বারা লেরাকে ধ্বংসস্তূপের নিচে থেকে খুঁজে পাওয়া যায়। বাইরে বেরিয়ে এসে লেরা সেই বৃদ্ধ দম্পতির গাড়িটিকে লক্ষ্য করে, হয়তো তারাও মারা গেছে। চারিদিকে মানুষের হাহাকার এবং পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে সৈতলানা ও বরিসকে দেখানো হয় তারা তাদের বাচ্চাদের খোঁজার কাজে ব্যস্ত আছে। তখনই আরাপভার কল আসে সৈতলানার ফোনে। সে লেরার সাথে তাকে যুক্ত করে। তবে লেরা তো সুরক্ষিত আছে, তবে তার ভাই ইগোর কোথায়? বরিস জানায় ইগোরের স্কুলের প্রত্যেক ছাত্রকেই সুরক্ষিত এই অস্থায়ী হসপিটালে নিয়ে আসা হচ্ছে, তবে তার মধ্যে ইগোরের নাম নেই। লেরা বুঝতে পারে ইগর তো আজ স্কুলেই যায়নি,
সে তো উল্কাপাত দেখতে গেছিল। সে আরাপভকে ওই বিল্ডিংটিকে দেখায়, যেটা তার থেকে কিছুটা দূরেই ছিল। বিল্ডিংটিকে স্ক্যান করার পর আরাপভ জানতে পারে যখন তখন বিল্ডিংটি ভেঙে পড়তে পারে। তার হাজারো বার মানা করার পরেও লেরা ইগরকে বাঁচানোর জন্য ওই বিল্ডিংয়ের দিকে এগিয়ে যায়। সেই সময় দুর্ভাগ্যবশত স্পেস স্টেশনের পাওয়ার শেষ হয়ে যাওয়ার কারণে লেরার সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্পেস স্টেশনটি হাইবারনেশন মোডে চলে যায়। মীরা তাকে জানায় তার হাতে আর মাত্র 2 ঘন্টা সময় আছে, তবে যেভাবেই হোক আরাপভকে তার মেয়েকে সুরক্ষিত স্থানে পৌঁছে দিতে হবে, কারণ সে সৈতলানাকে কথা দিয়েছে। সে মীরাকে স্পেস স্টেশনের ল্যাবের ব্যাটারির সাথে পাওয়ার কানেক্ট করতে বলে, কিন্তু উল্কাপিণ্ডের ধাক্কায় স্পেস স্টেশনটি 2টি ভাগে বিভক্ত হয়ে গেছিল। তবে আরও একটি উপায় বাকি ছিল, সেটা হলো ম্যানুয়ালি তারের মাধ্যমে ল্যাবের ব্যাটারির সাথে কানেকশন করা। এই কাজে প্রাণ যাওয়ার অনেকটা ঝুঁকি থাকার সত্ত্বেও আরাপভ তার প্রাণের তোয়াক্কা না করে কানেকশন কেবলটিকে নিয়ে মহাকাশে বেরিয়ে পড়ে। সময় সময় মীরা তাকে স্পেস স্যুটটির ত্রুটির সতর্কবার্তা দিচ্ছিল, তবে সে সকল কিছু উপেক্ষা করে শেষমেশ পাওয়ার কেবলটিকে ব্যাটারির সাথে কানেকশন করতে সক্ষম হয়। অন্যদিকে লেরাকে দেখানো হয় যে কিনা ওই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের কাছে পৌঁছে গেছে, তবে বিল্ডিংয়ের ছোটোখাটো অংশ সে ভেঙে পড়তে দেখে। সে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে নিজের মধ্যে সাহস জুগিয়ে ঢুকে পড়ে ওই বিল্ডিংয়ের ভিতরে। মূলত মুভির এই জায়গাটি ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে। মুভির এডিটর এই সিনটিতে একবার লেরা এবং একবার আরাপভকে ট্রানজাকশনের মাধ্যমে আমাদের দর্শকদের সামনে এত সুন্দরভাবে তুলে ধরেছে, যেটা সত্যিই প্রশংসনীয়। তো যাই হোক, মূল গল্পে ফিরে আসি। লেরা বিল্ডিংয়ের ভিতরে তার ভাইয়ের নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকি করে এবং কিছুক্ষণ পর সে ইগোরের আওয়াজ শুনতে পায় এবং সুরক্ষিত তার ভাইকে পেয়েও যায়। ইতিমধ্যে পাওয়ার ফিরে আসার কারণে আরাপভ ওই টেডি বেয়ারের মাধ্যমে তার সাথে পুনরায় যোগাযোগ করতে সক্ষম হয়েছে। আরাপভ যত তাড়াতাড়ি হোক সেখান থেকে তাদেরকে বেরিয়ে যেতে বলে। চারিদিকের বিল্ডিংয়ের ভাঙা অংশগুলি তাদের আশেপাশেই পড়ছিল। আরাপভ মীরাকে বিল্ডিং থেকে বেরোনোর সঠিক পথ খুঁজে বার করতে বলে, আর সেটা ছিল বিল্ডিংয়ের একেবারে কেন্দ্রে। লেরা ভাইকে কাঁধে নিয়ে নিচের দিকে নামতে শুরু করলে তার টেডি বেয়ারটি ভুলবশত নিচে পড়ে যায়, যার ফলে আবারও তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরাপভ ভয় পেয়ে যায়, কারণ বিল্ডিংটি কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়তে চলেছিল। তবে এদিকে লেরা বিল্ডিংটি ভেঙে পড়ার আগেই তার ভাইকে নিয়ে সুরক্ষিত বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। তারা একটি দোকানের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। ইগোর তাকে জিজ্ঞাসা করে, তুমি এই টেডি বেয়ারের মাধ্যমে তোমার বাবার সাথে কথা বলছো? সে বলে হ্যাঁ, তিনি সকল রকম ডিভাইসের সাথে কানেক্ট হতে পারেন। কিছু সময় সেখানে বিশ্রাম নেওয়ার পর তারা বাইরে বেরিয়ে আসে। পুরো শহরে বিল্ডিং ধসে পড়ার কারণে চারিদিকে ধুলোর কুয়াশার সৃষ্টি হয়েছে, আশপাশের কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু তখনই ইগরের নজর সামনের দিকে একটি গাড়ির উপর পড়ে। গাড়িটির ইন্ডিকেটর এমনিতেই জ্বলছিল, তবে তার মধ্যে কোনো মানুষ ছিল না। তারা ভাবে হয়তো গাড়িটি খারাপ হয়ে গেছে, কিন্তু তখনই আবারও একটি অন্য গাড়িতে একইভাবে ইন্ডিকেটর ও হর্ন দুটি একসাথেই বাজতে শুরু করে। সামনের দিকে ট্রাফিক সিগন্যাল গ্রিন দেখে তার ভাই সেই দিকে ছুটে যায়। ইগোর তাকে বলে, তুমি বলেছিলে তোমার বাবা সকল ডিভাইসের সাথে কানেক্ট হতে পারে, হয়তো তিনি ট্রাফিক লাইটের মাধ্যমে আমাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করছে। লেরা ভাবে হ্যাঁ, এটা তো সম্ভব। আসলে আরাপভই শহরের সিসিটিভি ও ট্রাফিক লাইটের সাহায্যে তাদেরকে রাস্তা দেখাচ্ছিল। শহরের নানান ইলেকট্রিক ডিভাইস ও লাইটের মাধ্যমে আরাপভর দেখানো পথ দিয়ে তারা সুরক্ষিত স্থানে পৌঁছে যায়। তাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়ে আরাপভ পৃথিবীতে ফিরে আসার জন্য মীরাকে এসকেপ পড তৈরি করতে বলে, কিন্তু তখনই এক জোরালো বিস্ফোরণের তরঙ্গ ইগরকে দূরে ছিটকে ফেলে দেয়, যার সিগন্যাল মীরা কম্পিউটার স্ক্রিনে আরাপভকেও দেখায়। আসলে সেই স্থানের পাশের এক নদীতে একটি জাহাজে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল এবং সেখানেই বিস্ফোরণটি হয়েছে। দমকল কর্মচারীরা অনেকক্ষণ ধরেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল, তবে এই বিস্ফোরণের কারণে তারা সকলেই মারা যায়। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও বড়সড় বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে, কারণ পাশের আরও একটি মালবাহী জাহাজে আগুন লেগে গেছে এবং তার মধ্যেও দাহ্য পদার্থ আছে। আর যদি সেখানে বিস্ফোরণ ঘটে তাহলে অর্ধেক শহর ধ্বংস হয়ে যাবে। এদিকে লেরা আহত ইগরকে সেখানে এক অস্থায়ী মেডিকেল ক্যাম্পে নিয়ে যায়, তবে কোনো রকম সাহায্য সে পায় না। তখন একটি রেস্কিউ হেলিকপ্টারের কাছে তাকে নিয়ে গেলে হেলিকপ্টারের ভিতরে জায়গা না থাকার কারণে তাকে তার ভিতরেও উঠতে দেওয়া হয় না। তখনই সকলকে অবাক করে দিয়ে তার বয়ফ্রেন্ড মিসা হেলিকপ্টার থেকে বাইরে বেরিয়ে আসে। সে তখনও জীবিত ছিল। মিসা তার জায়গায় ইগরকে হসপিটালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়,
কারণ তার থেকে ইগরের এখন চিকিৎসা সবথেকে বেশি দরকার ছিল। অন্যদিকে এরাপবের হাতে আর মাত্র 23 মিনিট সময় আছে। সে তৎক্ষণাৎ মীরাকে লেরার সাথে তার আশেপাশের যে কোনো ডিভাইসের সাথে যোগাযোগ করতে বলে, যার ফলে মীরা মিসার মোবাইলের মাধ্যমে তাকে যুক্ত করে। কলটি রিসিভ করার সাথে সাথেই এরাপব তাদেরকে যত তাড়াতাড়ি হোক সেখান থেকে কোনো এক সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে যেতে বলে। কিন্তু হেলিকপ্টার ছাড়া তারা কিভাবে যাবে? উদ্ধার শিবিরে তো প্রচুর পরিমাণে আহত মানুষ আছে। এরাপব জানায়, তোমাদের সামনে যে মালবাহী জাহাজটি রয়েছে কিছুক্ষণের মধ্যেই সেখানে বিস্ফোরণ হবে, যার প্রভাবে অর্ধেক শহর ধ্বংস হয়ে যাবে। তবে লেরা নিজের চিন্তা না করে উদ্ধার শিবিরের অসহায় মানুষগুলিকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ এই বিস্ফোরণে তারা সকলেই মারা যাবে। কিন্তু এর পরেও এরাপব তাদেরকে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে যেতে বলে। লেরার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে বলে, তুমি চাও আমি এই অসহায় মানুষগুলিকে এখানে ছেড়ে চলে যাব? যেভাবে আজ থেকে 6 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে? আমি পারবো না, তাদেরকে আমি একা ছেড়ে যেতে পারবো না। যেভাবেই হোক আমি ওই জাহাজের আগুন নেভাবো। এরাপব বলে, তুমি সামান্য মোমবাতির আগুন দেখে ভয় পাও, তবে তুমি কিভাবে ওই জাহাজের আগুন নেভাবে? এটা শোনার পর লেরা রেগে গিয়ে মোবাইলটি জলে ছুঁড়ে ফেলে দেয়। এরাপবের সাথে তার যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে যায়। সে আবারও নিজের মধ্যে অনুশোচনা বোধ করে, নিজেকে অপরাধী মনে করতে শুরু করে। এরাপব সৈতলানাকে ফোন করে জানায়, আমি পারিনি, আমি আমার মেয়েকে আবারও একা ছেড়ে দিয়েছি, আমায় তুমি ক্ষমা করে দাও। ছোটবেলায় আমি থাকার সত্ত্বেও আমার মেয়ে এতটা কষ্ট পেয়েছে। এরাপবের চোখের সামনে সেই মুহূর্তগুলি ভেসে ওঠে। তখন তার কাছে থেকেও আমি তাকে সাহায্য করতে পারিনি, তাহলে এত দূরে থেকে এখন আমি কিভাবে তাকে সাহায্য করব? ভিতর ভিতর এরাপব অনেকটাই ভেঙে পড়ে। ইতিমধ্যে মিসা ও লেরা ওই জাহাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিসা তাকে জিজ্ঞাসা করে, যখন তুমি ইগরকে হেলিকপ্টারে তুলছিলে তখন তোমার হাতের ওই পোড়া চিহ্নগুলি আমি দেখেছি। তুমি কি এই কারণেই সবসময় নিজের শরীরকে ঢেকে রাখো? নিশ্চয়ই তুমি এই কারণেই নিজেকে লজ্জিত মনে করো। কিন্তু এতে লজ্জার কি আছে? লেরা রেগে তাকে বলে, হ্যাঁ, এই কুৎসিত চামড়ার জন্যই আমি লজ্জিত মনে করি, সকলের থেকে দূরে থাকতেই পছন্দ করি। মিসা তাকে বলে, যে ব্যক্তি তার জীবনে যন্ত্রণা সহ্য করার পরেও তার মানবতাকে ত্যাগ করেনি সেই তো প্রকৃত মানুষ। মিসার এই কথা তার মনে লেগে যায়। অবশেষে কথা বলতে বলতে তারা ওই জাহাজের কাছাকাছি পৌঁছে গেছে। তবে জাহাজটিতে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল। তারা যেমন তেমনভাবে জাহাজের ভিতরে প্রবেশ করে, কিন্তু চারিদিকের আগুন এবং তাপমাত্রা লেরার মনে আবারও ভয় সৃষ্টি করে। লেরা মিসাকে ওই টেডি বিয়ারটিকে ঠিক করতে বলে, যাতে এরাপব তাদের সাথে আবারও যুক্ত হতে পারে। মিসা সেটিকে ঠিক করার সাথে সাথেই মীরা আবারও লেরার সাথে তাকে যুক্ত করে দেয়। এরাপব তাদেরকে জানায়, চারিদিক থেকে আগুন তোমাদেরকে ঘিরে ফেলেছে। জাহাজের অটোমেটিক ফায়ার সার্ভিস ডিভাইস খারাপ হয়ে গেছে, তোমাদের ম্যানুয়ালি সেটিকে চালু করতে হবে এবং এর পরেই জাহাজের আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যার ফলে এরাপব তাদেরকে পথ দেখিয়ে ম্যানুয়াল ফায়ার সার্ভিস রুমের দিকে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছে গেটটিকে খুলতেই আগুনের জোরালো প্রেসারে মিসা দূরে ছিটকে গিয়ে পড়ে। চারিদিকে দাও দাও করে আগুন জ্বলতে দেখে লেরার মনে আতঙ্ক আরও বেড়ে যায়। সে কান্না করতে শুরু করে। শেষ মুহূর্তে এসে এরাপব এইবার তার মেয়েকে আর একা ছেড়ে যেতে চায় না। সে যেভাবেই হোক লেরাকে এখান থেকে সুরক্ষিত বার করবেই। সে মিসার রোবোটিক হাতটিকে মীরার সাহায্যে নিজের নিয়ন্ত্রণে আনে এবং তার মেয়ের হাতটি শক্ত করে চেপে ধরে। তাকে সাহস যোগায় যে আমি তোমার সাথে আছি, তবে আমার কাছে বেশি সময় নেই। স্পেস স্টেশনটি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হয়ে যাবে এবং এতে আমিও মারা যাব। কিন্তু তার আগে আমি তোমাকে সুরক্ষিত এখান থেকে বার করব। আমায় ক্ষমা করে দিও। সেই দিন আমার জন্যই তোমার সাথে এত বড় দুর্ঘটনা ঘটেছিল, তার জন্য আমিই দায়ী। বাবা হয়ে আমি কিছুই করতে পারিনি। এরাপবের মুখে এই কথা শুনে লেরাও কান্নায় ভেঙে পড়ে, কারণ সেই দিন সেটা শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল। লেরা জানায়, সেই দিনের ঘটনার জন্য আমি তোমাকে অনেক দিন আগেই ক্ষমা করে দিয়েছি বাবা, কারণ সেখানে তোমার কোনো দোষই ছিল না। লেরা বলে, আমি তোমাকে ভালোবাসি বাবা, তোমাকে আমি সবসময়ই মিস করি। এরাপবের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে বলে, আমিও তোমাকে খুব মিস করি, তবে এখন তোমাকে শক্ত হতে হবে এবং এখান থেকে সুরক্ষিত বেরোতে হবে। তোমার সামনে যে বাক্সটি রয়েছে তার মধ্যে একটি ফায়ারম্যানের স্যুট রয়েছে, সেটাকে পরে যেভাবেই হোক এই আগুনকে তোমাকে নেভাতে হবে। আমি তোমার সাথে আছি। লেরা তার বাবার কথা মতো নির্ভয়ে ফায়ার স্যুটটি পরে আগুনের মধ্যে দিয়ে চলতে শুরু করে। মুভির এই দৃশ্যটি সত্যি খুবই ইমোশনাল ছিল, যেটা কথার মাধ্যমে বোঝানো অসম্ভব।
সে পাইপের কাছে পৌঁছে ম্যানুয়ালি অগ্নি নির্বাপক যন্ত্রটিকে অন করে দেয়, যার ফলে কিছু সময়ের মধ্যেই জাহাজের আগুন নিভতে শুরু করে। এরাপভ শেষমেশ তার মেয়েকে বাঁচাতে সক্ষম হয়েছে। এবার সে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারবে, কারণ তার মেয়ের বিপদের সময় সে তার পাশে থাকতে পেরেছে, তাকে সাহায্য করতে পেরেছে। তার স্পেস স্টেশনটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। জীবনের শেষ সময়টুকু সে তার পরিবারের ছবি দেখতে দেখতে এই স্পেস স্টেশনের সাথেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিছুক্ষণ পর সেখানে রেস্কিউ টিম এসে পৌঁছালে লেরা ও মিসাকে সুরক্ষিত সেই জাহাজ থেকে বার করে নেওয়া হয় এবং জাহাজের আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়। তাদের দুইজনকেই সেখান থেকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সে তার পুরো পরিবারকে পেয়ে যায়। তার মা, বরিস এবং ইগরকে সুরক্ষিত দেখে সে। সেখানেই সেই বয়স্ক বৃদ্ধ দম্পতিকেও সে দেখতে পায়। তাদেরকে দেখে সে অনেকটাই খুশি হয়। তবে তার বাবা তাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যায়, কিন্তু অবশেষে সে বরিসকে তার নিজের বাবার রূপে মেনে নিয়েছে। কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। শহরের সকল বিল্ডিং এবং ব্রিজগুলি পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। অবশেষে লেরা এবং তার পুরো পরিবারকে সমুদ্রের ধারে আনন্দ করতে দেখা যায় এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি সায়েন্স ফিকশন মুভির মধ্যে একটু আলাদা রকমের মুভি। যেমন এখানে সায়েন্স ফিকশন রয়েছে, তেমনই সার্ভাইভাল রয়েছে, এমনকি ইমোশনকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো মুভির কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ও হ্যাঁ, আর একটা কথা, অনেকেই মনে করতে পারে যে ভিডিও দিতে এত দেরি কেন হয়, কারণ একটা ভালো মুভি বাছাই করতে অনেকটাই দেরি লাগে। এর জন্য একদিনে প্রায় 2 থেকে 3টি মুভি দেখতে হয়। তো যাই হোক, এই রকম কাহিনী যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।